Hello everyone. Now I am going to discuss about the river gypsies of Bangladesh from your English first paper of class 8, unit 7, lesson 3. So dear students, let's read the text. River gypsies are an ethnic group of people in Bangladesh. রিভার জিপসিরা হয় একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশের। রিভার জিপসি কথাটার মানে হচ্ছে, জিপসি মানে হচ্ছে যাযাবর। রিভার জিপসি মানে হচ্ছে যেই সব যাযাবর জাতিরা নদীতে ঘুরে বেড়ায় তাদেরকে বলা হয় রিভার জিপসি। সো আমাদের বাংলাদেশের এই রিভার জিপসিদেরকে বলা হয় একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। দে আর নোন অ্যাজ বেদে টু লোকাল পিপল। তারা স্থানীয় জনগণের কাছে বেদে নামে পরিচিত। দ্য জিপসিস হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল অ্যান্ড কালচার। জিপসিদের রয়েছে নিজস্ব জীবনরীতি এবং সংস্কৃতি। দে লিভ ইন গ্রুপস। তারা দলবদ্ধ হয়ে বসবাস করে। অ্যান্ড ডু নট ওন এনি ল্যান্ড। তাদের নিজেদের কোনো জমি নেই। দেয়ারফোর, যাই হোক, দে লিভ আ নোম্যাডিক লাইফ। তারা একটি যাযাবর জীবনযাপন করে। ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানোর মধ্য দিয়ে। দিস পিপল রোম অ্যাক্রস আওয়ার রিভার্স অ্যান্ড ওয়াটার্স। এই জনগণ আমাদের ঘুরে বেড়ায় অ্যাক্রস আওয়ার রিভার্স অ্যান্ড ওয়াটার্স। তারা আমাদের নদী এবং জলাভূমির মধ্যে ঘুরে বেড়ায়। ফ্রম মে টু ডিসেম্বর। মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। ইন এ স্মল কান্ট্রি বোটস। ছোট ছোট দেশীয় নৌকোয় করে। দিস বোটস আর দেয়ার হাউজেস। এই নৌকোগুলোই হচ্ছে তাদের ঘরবাড়ি। অ্যান্ড দিস পিপল আর পার্ট অফ আওয়ার ওয়াটার্স। এই লোকজনই আমাদের নদীর একটা অংশ। ইন উইন্টার, শীত ঋতুতে, মেনি ওয়াটার বডিজ ড্রাই আপ। আমাদের অনেক জলাভূমি শুকিয়ে যায়। অ্যাট দ্য টাইম, সে সময়, দ্য রিটার্ন টু দ্য মেইনল্যান্ড। তারা আমাদের যে মূল ভূখণ্ড রয়েছে, আমাদের স্থলভূমি রয়েছে, সেখানে ফিরে আসে। অ্যান্ড লিভ ইন মেকশিফট টার্পলিন টেন্টস অন ওপেন রিভার ব্যাঙ্কস। অ্যান্ড লিভ ইন মেকশিফট টার্পলিন টেন্টস। এবং বসবাস করে মেকশিফট, যেগুলো স্থানান্তরিত করা যায়, এইরকম টার্পলিনের তাঁবুতে তারা বসবাস করে। অন ওপেন রিভার ব্যাঙ্কস, নদীর পাশের খোলা জায়গায়। ইউ ক্যান সি দেয়ার ম্যান রিল্যাক্সিং ইন দ্য টেন্টস। তুমি দেখবে তাদের যে পুরুষরা রয়েছে জিপসিদের, তারা তাঁবুতে বসে আরামায়েশ করে। টোডলার্স প্লে উইথ ডগস অর পেটস ইন দ্য ডাস্ট। শিশুরা, ছোট ছোট শিশুরা কুকুর এবং অন্যান্য পোষা প্রাণীর সাথে ধুলোবালিতে খেলাধুলা করে। ওমেন হেন, মহিলারা প্রায়ই আইডল অ্যাওয়ে টাইম, তাদের সময়টাকে অলসভাবে কাটায়। বাই হেয়ার ডুইং, চুল আছড়ে। পিকিং অফ লাইস, উকুন বাছাই করে। ইন টুস, দুজন দুজন করে। অর থ্রি সিটিং ইন এ রো, অথবা একটা সারিতে তিনজন করে বসে তারা একজন একজনের মাথায় চুল আছড়ে দেয় অথবা উকুন বেছে দেয়। থ্রু আউট দ্য মনসুন, পুরো বর্ষার ঋতু জুড়ে, দে রিমেইন বিজি উইথ ফিশিং। তারা মাছ ধরার কাজে ব্যস্ত থাকে। দে অলসো ডাইভ ফর ন্যাচারাল পার্টস ইন ওয়াটার্স। দে অলসো ডাইভ, তারা ডুবুডুবি করে। ফর ন্যাচারাল পার্টস ইন ওয়াটার, পানির ভিতর থেকে মুক্তা সংগ্রহ করার জন্য। সামটাইমস, মাঝে মাঝে, দে ক্যাম্প ফর আ কাপল অফ উইকস। দে ক্যাম্প, তারা তাঁবু তৈরি করে। ফর আ কাপল অফ উইকস, অল্প কিছু সপ্তাহের জন্য। ম্যান ক্যাচ স্নেকস, পুরুষরা সাপ ধরে। অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্নেক চার্মিং, এবং লোকজনদেরকে বিনোদন দেয় সাপের খেলা দেখিয়ে। সেল হার্বাল কিউরস, এবং তারা ভেষজ ঔষধ বিক্রি করে। ওমেন গো ফ্রম ডোর টু ডোর, মহিলারা এক দরজা থেকে আরেক দরজায় ঘুরে বেড়ায়। টু সেল ব্যাঙ্গেলস, চুড়ি বিক্রি করার জন্য। কসমেটিক্স, প্রসাধনী বিক্রি করার জন্য। অ্যান্ড আদার থিংস, আরও অন্যান্য জিনিসপত্র। দে অলসো ট্রাই টু হিল পেইনস অফ ওল্ড পিপল। তারা আমাদের যে বয়স্ক লোকজন রয়েছে তাদের ব্যথা নিরাময়ের চেষ্টা করে। often by sucking out blood from their bodies, প্রায় by sucking out blood, রক্ত শুষে বের করে from their body, তাদের শরীর থেকে। many villagers believe in the magical power of the gypsies, অনেক গ্রামবাসীরা বিশ্বাস করে এই যাযাবরদের জাদুকরী ক্ষমতার উপর। they can make an evil spirit leave someone's body, তারা পারে কোনো একজনের শরীর থেকে খারাপ আত্মা বের করে নিয়ে আসতে। বাই ম্যাজিক অর স্পেশাল পাওয়ার্স, তাদের জাদু এবং বিশেষ ক্ষমতার মধ্য দিয়ে। যদি এটা একটা বাংলাদেশের কুসংস্কার, এটা আসলে সত্যি নয়।
এখন দেখো আমরা এই টেক্সটটা পড়লাম, এই টেক্সটের ভিতর থেকে আমরা কিছু গ্রামারের ব্যবহার দেখব। ফার্স্ট অফ অল দেখো এই পুরো টেক্সটটি কিন্তু প্রেজেন্ট ইনফিনিট টেন্সে লেখা হয়েছে। যেহেতু রিবার যিশুদের ঘটনাটা আমাদের দেশে বর্তমান, তাই এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখেছি। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু টেন্সটা লেখা হয়েছে, তাহলে আমরা ভার্বগুলোর ব্যবহার দেখি। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে কি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন দেখো আমাদের প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ অফ পিপল ইন বাংলাদেশ, এই বাক্যে এই সেন্টেন্সটিতে দেখো রিভার জিপসিস আর হচ্ছে আমাদের ভার্ব, ভার্বটা কিন্তু ভার্বটার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। এই যে আমরা বলেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তাই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। আরেকটা জিনিস মনে রাখবা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রোল, যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হয়। এই রুলটা আমরা সবাই জানি, আমি আরেকবার রিপিট করলাম তোমাদের সুবিধার্থে। তাহলে এইখানে দেখো আমাদের এই সেন্টেন্সেস রিভার জিপসিস সাবজেক্ট, এই সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না, এটা একটা প্লুরাল। যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস কিছুই যুক্ত হবে না। তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, দে আর নোন, দে একটা প্লুরাল সাবজেক্ট, তাই এখানে আর ভার্বটি ব্যবহার করা হয়েছে। যদিও এটা একটা প্যাসিভ বাক্য, তারপরে দে প্লুরাল হওয়ার কারণে আর অক্সিলারি ব্যবহার করা হয়েছে। দ্য জিপসিস হ্যাভ, আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটা ভার্বকে জানি হ্যাভ ভার্ব হিসেবে। এখানে আমরা আরেকটু জিনিস জানি, হ্যাভ সবসময় প্লুরাল সাবজেক্টের সাথে বসে, হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসে, আর হ্যাড ভার্বে যদি অতীতের কোনো ঘটনা বোঝায় তখন বসে। এইখানে যেহেতু এটা বর্তমানের ঘটনা, তাহলে হ্যাভ অথবা হ্যাজের ভিতরে যে কোনো একটিকে আমাদের ব্যবহার করতে হবে। আর সাবজেক্টটি যেহেতু দ্য জিপসিস প্লুরাল, সাবজেক্টটি যেহেতু প্লুরাল, তাই আমরা এখানে হ্যাভ ভার্ব ব্যবহার করেছি, হ্যাজ ভার্ব ব্যবহার করিনি। তারপরে দেখো আরেকটি সেন্টেন্স, পরের সেন্টেন্সটা দেখো, দে লিভ ইন গ্রুপস, দে লিভ, এখানে দে প্লুরাল সাবজেক্ট, তাই এখানে আমরা লিভ ভার্বের প্রেজেন্ট ফর্মটা শুধু বসিয়েছি। আর যদি দে নাম থেকে হি থাকতো থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যেত, আর এখানে লিভের সাথে এস অথবা এস যুক্ত হতো। ওকে, অ্যাগেইন দেখো, দিস পিপল রোম, দিস পিপল প্লুরাল সাবজেক্ট, তাহলে যেহেতু রোম বলা হয়েছে, রোম একটা আমাদের ভার্ব, রোম ভার্বটার প্রেজেন্ট ফর্ম আমরা এখানে ব্যবহার করেছি, যেহেতু দিস পিপল প্লুরাল সাবজেক্ট। এইভাবে এই পুরো টেক্সটটিতে সম্পূর্ণই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার দেখি, এবং সাবজেক্টগুলো যেহেতু প্লুরাল, তাই আমরা এখানে দেখি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। আমরা একটু টেন্সের ব্যবহারটা জানলাম, এখন আমরা একটু প্রিপোজিশন এবং আর্টিকেলের কিছু ব্যবহার দেখি। যেহেতু তোমাদের পরীক্ষায় আর্টিকেল আছে তোমাদের সেকেন্ড পেপারে, তাই আমরা এখান থেকে আর্টিকেলের কিছু ব্যবহার আগে দেখে নিই। আমরা এখান থেকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আসলে শিখলাম। এই পুরো টেক্সটটি সম্পূর্ণই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো তোমরা জানোই, বর্তমানের কোনো ঘটনা বর্ণনা করতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব। ওকে, তাহলে এখান থেকে আমরা কিছু প্রিপোজিশনের ব্যবহার, আর্টিকেলের ব্যবহার আগে দেখি। দেখো, এথনিক গ্রুপ, এথনিক গ্রুপ, ই ভাওয়েল দিয়ে শুরু হয়েছে। ভাওয়েল দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তাহলে সেটার পূর্বে আমরা অ্যান আর্টিকেল ব্যবহার করি। কি ব্যবহার করি? অ্যান আর্টিকেল। এখানে দেখো, অ্যান এথনিক গ্রুপ, তাহলে এখানে আমরা সুন্দর একটা আর্টিকেলের ব্যবহার দেখলাম। আর একটু দেখো, আরেকটা আর্টিকেলের ব্যবহার রয়েছে এখানে, যেমন
নোম্যাডিক। নোম্যাডিকের পূর্বে এ ব্যবহার করলাম কেন? কারণ এন একটা কনসোনেন্ট। কনসোনেন্টের পূর্বে আমরা সবসময় এ আর্টিকেল ব্যবহার করব। ক্লিয়ার? ওকে। প্লুরাল। টেন্টস। দেখো টেন্ট মানে কিন্তু একটা, টেন্টস মানে একাধিক তাঁবু। যেহেতু এখানে একাধিক তাঁবুর কথা বলা হয়েছে, এটা একটা প্লুরাল নাউন। আমরা জানি সবসময় প্লুরাল নাউনের পূর্বে দা আর্টিকেল বসে। কি আর্টিকেল বসে? দা আর্টিকেল বসে। প্লুরাল নাউনের পূর্বে কি আর্টিকেল বসে? দা। দা অথবা দেখো টিএইচই আবার টিএইচই, এটার উচ্চারণ হবে দা, আর এটার উচ্চারণ হলো দি। কখন দি হবে? যখন, যেমন আমি লিখলাম অরেঞ্জেস, এটাও একটা প্লুরাল নাউন, কিন্তু এইখানে আমি টিএইচ এর উচ্চারণ করব দি, আর এইখানে টিএইচ এর উচ্চারণ করব দা। কেন? কারণ এটা একটা কনসোনেন্ট। যদি কোনো কনসোনেন্ট ওয়ার্ড থাকে, কনসোনেন্ট দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয়, তাহলে আমরা তার পূর্বে টিএইচ কে দা বলবো। আর যদি ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয়, তাহলে তার পূর্বে টিএইচ কে আমরা দি বলবো। ওকে, আমরা আরো কিছু ব্যবহার দেখি। এখানে আমরা এই জিনিসটা দেখলাম যে প্লুরালের পূর্বে দি আর্টিকেল, দা আর্টিকেল বসে। তাছাড়াও আরেকটু দেখি আমরা, আমরা একটা নিয়ম জানি, ম্যান, এখানে মেন লেখা আছে, যদি এইভাবে লিখি ম্যান এবং ওম্যান, এটা দ্বারা যখন নারী পুরুষ জাতিকে বোঝানো হয় তখন তার পূর্বে কোনো আর্টিকেল বসে না। কি বসে? নো আর্টিকেল, ক্লজ বসে। ওকে, আরেকটা দেখো মনসুন। মনসুন বর্ষা ঋতু, ঋতু বোঝানো হয়েছে। ঋতুর নামের পূর্বে আর্টিকেল দা বসে। কি বসে? আর্টিকেল দা। অবশ্য ঋতুর নামের পূর্বে যদি তুমি কোনো আর্টিকেল না বসাও তাহলেও কোনো সমস্যা নাই, যেমন দ্য রেইনি সিজন। রেইনি সিজন, এইখানে দা বসাতেও পারো আবার নাও বসাতে পারো, দুটোই রাইট। এখানে আরেকটু ব্যবহার আছে, আমরা জানি আমাদের একটা আর্টিকেলের ব্যবহার রয়েছে এরকম, দা ম্যাজিক্যাল পাওয়ার অফ। দা ম্যাজিক্যাল পাওয়ার অফ। এই ম্যাজিক্যাল পাওয়ার কথাটা মানে কি? মানে জাদুকরী শক্তি। এটা একটা নাউন। কি? এটা একটা নাউন। এটা একটা আর্টিকেল। আর্টিকেল, আর্টিকেল প্লাস নাউন প্লাস এটা একটা প্রিপোজিশন। আসলে এটা আমরা এইভাবে পড়ি, দি দা নাউন অব, এইরকম একটা রুল আছে আর্টিকেলে, এবং খুব ইম্পর্টেন্ট রুল। প্রায় সময় দেখা যায় নাউনের পর যদি প্রিপোজিশন অফ থাকে তার পূর্বে অধিকাংশ ক্ষেত্রেই দা আর্টিকেলটি ব্যবহার করে। এগুলো হচ্ছে আর্টিকেলের শর্টকাট রুল, ওগুলো আমরা মনে রাখবো, কারণ পরীক্ষাতে এই ধরনের রুলসগুলাই বেশি রিপিট হয়। ওকে, আমরা মোটামুটি আর্টিকেলের কিছু ব্যবহার দেখলাম, এবার একটু প্রিপোজিশনের কিছু ব্যবহার দেখি। যেমন এখানে একটা প্রিপোজিশনের সুন্দর ব্যবহার রয়েছে, ইন বাংলাদেশ। দেশ, বাংলাদেশ একটা বড় স্থানের নাম বা একটা বড় দেশের নাম, বিশাল একটা জায়গা। সো এখানে আমরা ইন বসালাম, বাট আমি যদি, যেমন আমাদের স্কুলটা কোথায়? তালতলা, এটা একটা ছোট জায়গা, এটার পূর্বে কিন্তু আমি ইন বসালাম না, অ্যাড বসালাম। তোমরা এই রুলটা জানো যে বড় স্থান বা বড় সময়ের পূর্বে ইন বসে, ছোট স্থান বা ছোট সময়ের পূর্বে অ্যাড বসে। ওকে, নোন, এখানে নোন ভার্বটি ব্যবহার করেছে এবং তার সাথে টু প্রিপোজিশন ব্যবহার। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা রুলস। নোনের সাথে সবসময় টু প্রিপোজিশন বসে। এটা যদিও একটা প্যাসিভ বাক্য, প্যাসিভ করার সময় আমাদের নিয়ম হচ্ছে একটা প্রিপোজিশন আনতে হয়। সো আমরা নোনের সাথে অন্য কোনো প্রিপোজিশন আনতে পারবো না, শুধুমাত্র টু প্রিপোজিশনটা আমাদের নোনের সাথে আনতে হবে। লিভ, লিভের সাথে আমাদেরকে সবসময় ইন প্রিপোজিশনটা আনতে হবে। লিভ ইন, বাস করা। তোমরা এগুলো একটু খেয়াল করে শুনবে যাতে পরবর্তীতে তোমাদের মনে থাকে। তারপরে আরো রয়েছে, যেমন পিকিং।
পিকিং অফ। পিকিং মানে হচ্ছে উকুন বাছাই করা, তার সাথে সবসময় কি প্রিপোজিশন বসে? অফ প্রিপোজিশন বসে। বিজি উইথ, বিজির সাথে উইথ প্রিপোজিশন বসে। বিজির সাথে সবসময় কি প্রিপোজিশন বসে? উইথ প্রিপোজিশন। তাছাড়াও রয়েছে ডাইভ ফর, ডুবোডুবি করা মানে পানিতে ডুব দেওয়া। যখনই কেউ মুক্তা সংগ্রহ করতে পানির নিচে যায় তখন সে কিন্তু পানির নিচে ডুব দেয়, আর যারা এই ডুব দেয় তাদেরকে বলা হয় ডাইভার্স। তোমরা পড়বে একটু পরে ডাইভার্স, আরেকটা তোমাদের লেসনে আছে। এই যে ডাইভের সাথে সবসময় কি বসে? ফর প্রিপোজিশন বসে। এগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রিপোজিশনের ব্যবহার ইজ আ মাস্ট। এই যে আমি একটু মাস্ট বললাম, মাস্টের আগে সবসময় আর্টিকেল বসে। মাস্টের আগে সবসময় কি বসে? আর্টিকেল। ওকে। বিলিভের সাথে সবসময় ইন প্রিপোজিশন বসে। যে কোনো বিশ্বাসের, এইভাবে মনে রাখবে শর্টকাট, যে কোনো বিশ্বাসের সাথে ইন বসে। যেমন বিলিভ ইন, ফেইথ ইন, ট্রুথ ইন। সকল বিশ্বাসের সাথে কি বসে? ইন প্রিপোজিশন বসে। ক্লিয়ার? ওকে। মোটামুটি এখান থেকে আমরা আর প্রিপোজিশন একটা ব্যবহার করলাম। এখন প্রিপোজিশন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে প্রিপোজিশনের পর ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত করতে হয়। দেখো সাক, চুষে বের করা। এই যে সাক ভার্বটি রয়েছে তার পূর্বে একটা প্রিপোজিশন আছে, এই জন্য আমরা এটার সাথে কি যুক্ত করলাম? আইএনজি যুক্ত করলাম। তোমাদের এই রুলটা মনে রাখতেই হবে, প্রিপোজিশনের পর সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। ওকে। মডালস, যেমন ক্যান সি, তোমাদের বইতে এই টেক্সটের ভিতরেই আছে ক্যান সি, ইউ ক্যান সি। এই সেন্টেন্সটা ক্যান একটা মডালসের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। কি বসে? ভার্বের বেস ফর্ম। মডাল অক্সিলারি গুলো কি আমরা একটু রিপিট করি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, বিভার প্লাস গোয়িং টু, এগুলো হচ্ছে আমাদের মডালস। আর এই মডালসের পরে সবসময় আমাদের ভার্বের কি বসে? বেস ফর্ম বসে। খেয়াল করো কিছু ফ্রেজ ওয়ার্ড রয়েছে, যেমন at that time, এটা একটা ফ্রেজ ওয়ার্ডগুলো কি? একাধিক ওয়ার্ড একত্রিত হয়ে যখন একটা অর্থ প্রকাশ করে এবং সেটা একটা পার্শ্ববিস্পেজের মতো আচরণ করবে, তখন সেটাকে আমরা ফ্রেজ ওয়ার্ড বলবো। at that time মানে হচ্ছে সেই সময়। যেমন এরকম আরেকটি রয়েছে এই টপিকসটার ভিতরেই, ডোর টু ডোর, এক দরজা থেকে অন্য দরজা। ওকে স্টুডেন্টস, মোটামুটি আমাদের এই গ্রামারগুলো এখানে ব্যবহার করেছি। এছাড়াও আরও রয়েছে, তবে আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো দিলাম। এখন আমরা কিছু শব্দের অর্থ ঝটপট আমি লিখে ফেলি, তোমরা দেখো। এখন আমরা দেখো আমাদের এই টেক্সটের যে গুরুত্বপূর্ণ শব্দগুলো রয়েছে সেগুলো অর্থ সহকারে একটু পড়ে নিই। জিপসি, যাযাবর। এথনিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী। নোম্যাডিক, যাযাবর। রোম, উদ্দেশ্যহীন ঘোরাফেরা। টেন্ট, তাঁবু। রেমেডি, প্রতিষেধক। পার্ল, মুক্তা। এন্টারটেইন, বিনোদন। সাকিং, চুষে বের করা। স্পিরিট, আত্মা। লাইফস্টাইল, জীবন রীতি। ওকে, তোমরা এগুলো ভালো করে পড়বে উইথ স্পেলিং। এখন আমরা এখান থেকে যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে সেগুলো একটু দেখব। দেখো, হু আর রিভার জিপসিস। রিভার জিপসি কারা? আমরা এখানে পড়েছি রিভার জিপসি আসলে কারা। আমরা এখান থেকে একটা নিয়ম জানি, একটা রুলস হচ্ছে, যদি কোনো প্রশ্ন অক্সিলারি ভার্ব দিয়ে করা হয় তাহলে আমাদেরকে অবশ্যই সাবজেক্টের পরে সেই অক্সিলারি ভার্বটা বসাতে হবে। যেমন এখানে আমরা তাহলে অক্সিলারি ভার্বটা বসাই, উত্তরটা লিখে এইভাবে 1 নম্বর। তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখব? রিভার জিপসিস আর কেন বসালাম? রিভার জিপসিস প্লুরাল, তাই আমরা আর বসালাম। আর এখানে আর অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্নটা করা হয়েছে। তাহলে রিভার জিপসিস আর, রিভার জিপসিরা হয় কি হয়? অ্যান ethnic group of people in Bangladesh. বুঝতে পেরেছো? ওকে, নেক্সট প্রশ্নটা দেখো, 2 নম্বর প্রশ্নটা। হাউ ডু দে লিভ? প্রশ্নটা কি দিয়ে করা হয়েছে?
ডু দিয়ে। যদি কোনো প্রশ্ন ডু দ্বারা করা হয় তাহলে অবশ্যই আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, এটা মনে রাখবে। কি বসাবো? ডু দিয়ে প্রশ্ন করা হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি ডাজ দিয়ে করা হতো তাহলে আমরা ভার্বের সাথে অবশ্যই এস অথবা ইয়ের যোগ করতাম। যদি ডিড দিয়ে করা হতো তাহলে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতাম। যেহেতু এখানে ডু দিয়ে প্রশ্ন করা হয়েছে তাহলে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। সো তোমরা, আমি একটা প্রশ্নের উত্তর সলভ করে দেখালাম, তোমরা বাকি প্রশ্নের উত্তরগুলো বাসায় হোমওয়ার্ক হিসেবে করবে। আমি পরের প্রশ্নটা বলে দিই একটু। হোয়াট ডু রিভার জিপসিস ডু ইন উইন্টার? রিভার জিপসিরা শীতের সময় কি করে? এখানেও দেখো প্রশ্ন ডু দিয়ে করা হয়েছে, তাহলে তোমাকে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তারপরে 4 নম্বর প্রশ্নটা দেখো। হোয়াট ডু রিভার জিপসি ম্যান ডু ফর আ লিভিং? রিভার জিপসি পুরুষরা কি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে? কি কাজ করে? তারা সাপ ধরে, দ্য ক্যাচ স্নেক অ্যান্ড এন্টারটেইন পিপল উইথ স্নেক চার্মিং অ্যান্ড সেল হার্বাল কিউর। তাহলে এই উত্তরটা যে তুমি দিবা, এখানে যে ভার্বটা তুমি ব্যবহার করবে সেটা অবশ্যই তোমাকে ভার্বের প্রেজেন্ট ফর্মে ব্যবহার করতে হবে। 5. হোয়াট ডু রিভার জিপসি ওম্যান ডু ফর আ লিভিং? রিভার জিপসি মহিলারা জীবিকার জন্য কি কাজ করে? উই নো দ্যাট রিভার জিপসি ওমেন গো ফ্রম ডোর টু ডোর টু সেল ব্যাঙ্গলস, কসমেটিক্স অ্যান্ড আদার থিংস। সো এইখানে এই যে আমি বললাম গো ফ্রম ডোর টু ডোর, গো ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেছি। কেন? কারণ প্রশ্নটা আমার ডু ভার্ব দিয়ে করা হয়েছে। সো আমরা এখান থেকে শিখলাম যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই সাবজেক্টের পরে সে অক্সিলিয়ারি ভার্বটা ব্যবহার করব। আর যদি ডু দিয়ে প্রশ্ন করা হয় তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। যদি ডাজ দিয়ে প্রশ্ন করা হয় ভার্বের সাথে এস অথবা ই এর যোগ করব। যদি ডিড দিয়ে প্রশ্ন করা হয় তাহলে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। ওকে স্টুডেন্টস, নাও ডিসকাস the multiple choice questions. Number 1, the term ethnic is connected to. ethnic এই ওয়ার্ডটি কিসের সাথে সম্পর্কিত? এখানে দেখো প্রিপোজিশন একটা সুন্দর ব্যবহার করা হয়েছে, কানেক্টেড টু, মানে কানেক্টেড শব্দটির সাথে সবসময় টু প্রিপোজিশন বসে। সো এই এথনিক শব্দটি কিসের সাথে সম্পর্কিত? দেখো পিপল লোকজনের সাথে, অ্যানিমেলস জীবজন্তুর সাথে, প্লান্টস গাছপালার সাথে, ফিশেস মৎস্যজীবী মাছের সাথে। তাহলে এখানে এথনিক যেহেতু ক্ষুদ্র নৃগোষ্ঠী তাহলে এটার সাথে আমাদের পিপল আসবে, পিপলের সাথে সম্পৃক্ত হচ্ছে এথনিক। রিভার জিপসিস রোম অ্যারাউন্ড অন দেয়ার বোটস অ্যাবাউট ড্যাশ মান্থস আ ইয়ার। রিভার জিপসিরা এক বছরে কত মাস পানিতে ঘুরে বেড়ায়? আমরা কিন্তু পড়েছি মে টু ডিসেম্বর, তার মানে 8 মান্থস। রিভার জিপসিস লিভ ইন টেন্টস ইন। রিভার জিপসিরা তাঁবুতে বসবাস করে। কখন তাঁবুতে বসবাস করে? সামার, মনসুন, উইন্টার, স্প্রিং। উইন্টার, উত্তর হবে উইন্টার। দ্য টার্ম নোম্যাডিক রিফার্স টু আ পারসন হু। এই নোম্যাডিক যাযাবর শব্দটি একজন ব্যক্তির সাথে, কোন ব্যক্তির সাথে সম্পর্কিত? স্টেইস পার্মানেন্টলি অ্যাট আ প্লেস, যে একটা জায়গায় স্থায়ীভাবে বসবাস করে। লিভস ইন ওনস ওন হাউস, নিজের বাড়িতে যে বসবাস করে। ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস, যে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে বেড়ায়। লিভস ইন এ রেন্টেড হাউস, যে একটি ভাড়া বাসায় বসবাস করে। তাহলে উত্তর হবে বি, ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস, যে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাকেই কি বলা হয়? নোম্যাডিক বা জিপসি। ওকে স্টুডেন্টস, আজকে তাহলে আমরা রিভার জিপসি অফ বাংলাদেশ এটা পড়লাম। এখান থেকে আমরা আসলে বাংলাদেশের একটা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে জানতে পারলাম, তাদের লাইফস্টাইল, তারা সারা বছর আসলে কোথায় থাকে, কিভাবে থাকে এই সম্পর্কে জানতে পারলাম। তারা জীবিকা নির্বাহের জন্য পুরুষরা কি করে, নারীরা কি করে সেটাও জানতে পারলাম। তাছাড়াও এখান থেকে আমরা কিছু গ্রামার দেখলাম, যেমন এই পুরো টেক্সটটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা হয়েছে। আর যেহেতু সাবজেক্টগুলো প্লুরাল ছিল তাই আমরা ভার্বের শুধু প্রেজেন্ট ফর্মটা বসিয়েছি। এছাড়াও আমরা প্রিপোজিশনের কিছু ব্যবহার দেখলাম, যেমন প্রিপোজিশন যেমন বিজির সাথে উইথ প্রিপোজিশন বসে এরকম। আবার আমরা আরেকটু দেখলাম যে প্রিপোজিশনের পর আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাছাড়া আমরা আর্টিকেলের কিছু ব্যবহার দেখলাম, কখন এ বসে, কখন এন বসে, কখন দা বসে, যেমন কনসোনেন্টের পূর্বে আ বসে, ভাওয়ালের পূর্বে এন বসে, আবার প্লুরাল নাউনের পূর্বে দা বসে। এছাড়াও আমরা আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে কখন আমরা THE এটাকে দি বলবো, কখন দা বলবো। আমরা জানি যখন কনসোনেন্ট ওয়ার্ড হবে, তখন কনসোনেন্ট দিয়ে শুরু হবে কোনো ওয়ার্ড, তখন তার পূর্বে THE থাকলে আমরা সেটাকে বলবো দা। আর যখন ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হবে তখন তার পূর্বে THE থাকলে আমরা বলবো দি। ওকে স্টুডেন্টস, আর একটু দেখলাম আমরা এখান থেকে কিছু ফ্রেজ ওয়ার্ড দেখলাম, যেমন ডোর টু ডোর, তারপরে দেখলাম
ডোর টু ডোর দেখলাম, এছাড়াও আমরা দেখলাম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, তারপরে অ্যাট দ্যাট টাইম, এগুলো আমাদের ফ্রেজ ওয়ার্ড, এগুলো আমরা এখান থেকে দেখলাম। তাছাড়াও আমরা আরও দেখলাম যে মডেলসের পরে ভার্বের সবসময় বেস ফর্ম বসে, যেমন ক্যান সি, ক্যান একটা মডেলস, তারপরে আমরা সি ভার্বটার বেস ফর্ম বসিয়েছি। আসলে আমি একাধিকবার তোমাদেরকে এর আগেও বলেছি, আমরা সেকেন্ড পেপারে যে গ্রামারগুলো শিখি সেটা সম্পূর্ণ অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের ফার্স্ট পেপার। আমরা যদি গ্রামার শিখে ওটাকে অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু আমাদের গ্রামার শিখে কোনো লাভই হয় না, এবং সেটা আমাদের বেশি দিন মনেও থাকে না। আমরা গ্রামার ওখান থেকে পড়বো, এবং ফার্স্ট পেপারটা যখন আমরা পড়বো, টেক্সটগুলো পড়বো, তখন আমরা একটু খেয়াল করে পড়বো যে কোথায় আমার গ্রামারগুলো কিভাবে ব্যবহার করা হয়েছে। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা বাসায় ভালো করে এগুলো পড়বে, টেক্সটটা ভালো করে পড়বে। আর ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি ইউ ক্যান write in our comment box. I will try to give your answers.